বম্বেতে হাজব্যান্ড ওয়াইফ, তার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, এবং আমার কাছে এসছে যে সে আজকাল কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কাছ থেকে আমি বললাম, তোমার তো ঘরে বউ আছে। তখন বলছে, না আমার তো ওকে চাই। কেমন সুন্দর এদের পরিকল্পনা। যখন বাইরে নায়িকাকে নিয়ে বাইরে গেল, আবার দুদিন পরে তার বউকে নিয়েও বাইরে গেল, বউ বাচ্চাকে নিয়ে। মানে এই যে একটা কেফট রাখা, এটা কিন্তু আজকের দিনের ঘটনা নয়। রাজার আমলে, জমিদারদের আমলেও কিন্তু ছিল। তুমি রাজাদের আমলেও দেখেছো একজন বাইজি ছিল, জমিদার আমলেও ছিল একজন বাইজি। মানে আগেকার দিনে এরকম থাকতো, রাজাদের রানী একজন থাকতো আর একজন থাকতো। আর জমিদারদের আমলে দেখবে বাড়ির বউরা অতটা প্রাধান্য পেত না, তাদের বাড়িতে চাকরের সঙ্গে সম্পর্ক থাকতো। বউদের প্রত্যেকের একটা শারীরিক চাহিদা আছে। মেয়েটা চাইছিল যে ওর বউকে ডিভোর্স দিক, ওকে বিয়ে করুক, আর ছেলেটা সেটা চাইছে না। ছেলেটা দুদিকটাতেই দু নৌকায় পা দিয়ে চলবে। আমি একজন স্কুল টিচার ছিলাম, আমি কনভেন্টে পড়াশোনা করেছি, কিন্তু 5 বছর বয়স থেকে কালী পুজো করতাম। আমার বাড়ির উল্টো দিকে একটা কবরস্থান ছিল। কবরস্থানে আমি রেগে মেগে বালিশ নিয়ে ওখানে শুয়ে থাকতাম কবরের ওপর। তো আমায় কেউ খুঁজে না পেলে জানতো কবরের ওপর শুয়ে আছে। মানে আমার প্রচন্ড রাগ ছিল, মানে এত রাগ, মানে একটা বাচ্চার এরকম রাগ হয় না। মানে রাগ হলে কোথায় যাবে, কবরস্থানের ওপর শুয়ে থাকবে। আপনি কখনো আত্মা বা ভূত দেখেছেন? হ্যাঁ, মানে হয়, সত্যি হয়? আরে আমাদের আত্মা নিয়েই কাজ, আমাদের বিভিন্ন কাজ ওরাই করে দেয় যদি সত্যিকারে তুমি ওদের ভালোবাসো। ভূত কিন্তু মানুষের ক্ষতি করে না, মানুষ মানুষের ক্ষতি করে। মানুষ হচ্ছে আসল ভূত। আমি বলি, হিংসা, লোভ, মোহ, মায়া, এগুলো ত্যাগ করতে পারে না মানুষরা। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন, গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে আসে আপনাদের সামনে। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় আমরা যাকে পেয়েছি, তিনি হচ্ছেন অঘরী কাপালিক ভৈরবী পূর্বাশ্রী। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের। নমস্কার। নমস্কার। প্রথমে জিজ্ঞাসা করব, কেমন আছেন? ভালো আছি, তুমিও ভালো আছো ভাই? তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি খুব ভালো আছো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি অনুষ্ঠান শুরু করার আগে আমি আমার গুরুকে প্রণাম জানাই, আর তারা মাকে তো সর্বস্বই প্রণাম প্রাপ্য আমার। আর গুরু বামদেবকে নিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করব। হ্যাঁ, এবার তুমি বলো, কি জানতে চাও আমার কাছ থেকে? আমার প্রথম যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দীর্ঘ অনেক দিন ধরে সাধনা করছেন, যেটা আমি জানি। আপনি এমন সময় থেকে সাধনা করছেন যখন তারাপীঠ আজকের ছিল না, মানে আজকের তারাপীঠ সেই নয়, মানে প্রায় 20-25 বছর আগেকার তারাপীঠ। 30 বছর ধরে 30 বছর ধরে সাধনার জগতে রয়েছে। তখন তারাপীঠ ছিল গুটগুটে অন্ধকার। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তখন কেমন ছিল, আর এখন যখন আপনি তারাপীঠে যান কিরকম মনে হয়? অরিজিনাল ভূত দেখা যেতে পারতো। হ্যাঁ, এখন মানুষ ভূত, কিন্তু তখন অরিজিনাল ভূত দেখা যেত, মানে অন্ধকার পুরো ছিল। হ্যাঁ, আর ভূতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি। আর আমাদের দেখো, আমাদের যে এই আধ্যাত্মিক জগৎটা, তাদের আমাদের এন্টিটিতে আমাদের দরকার পড়ে। তারা আমাকে তাদের খাওয়ানো থেকে তাদের সঙ্গে থাকা, এবং কি বলবো, একটা আলাদা ফিলিং, যে আলাদা ব্যাপার। এখন সেই ব্যাপারটা আর নেই। এখন জনসমুদ্র হয়ে গেছে তারাপীঠ শ্মশান। তাই জন্য তারাপীঠ শ্মশানে যে বড় বড় মনীষীরা ওখানে এসেছিলেন, তাদের পাদতলে ওখানে স্পর্শ হয়েছে। সেইখানটায় মানুষ এখন চটি পড়ে হাঁটে। তার মানে আমাদের চেতনা উন্নত হয়নি, আমাদের চেতনা এখন
বিলুপ্ত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক, কিন্তু এখন চৈতন্য না, মানুষ এখন অচৈতন্য। কারণ তারা বোঝে না এই মহাশ্মশানে বামদেব দীর্ঘদিন তপস্যা করে মাকে পুরো শ্মশানটাই ঘুরে ঘুরে মাকে পেয়েছিল, আর মা পুরো শ্মশানে বিরাজমান। সেই মাকে খুঁজে পাওয়ার জন্য এখন যেখানে শ্মশানে একটা জায়গায় পা দেওয়া যায় না, একটা ইঞ্চ গেলে, আমি তো গাছের তলায় বসে সাধনা করেছি, কি বড় বড় গাছ, মানে চারিদিকে গাছ, গাছে ভরপুর। তারপরে তো গাছ কাটা হয়ে গেল, তারপরে তো জায়গা জমি আটকে দিল, মানে শ্মশান প্রায় মানুষ কিনেই ফেললো, মানে এরকমও। তারপরে যখন ইলেকট্রিক চুল্লি হলো, ইলেকট্রিক চুল্লি হওয়ার আগে যে শ্মশানের যে জায়গাটা, সেই জায়গাটা ছিল মানুষ যেখানে তার শেষকৃত্য সমর্পণ করত, সেই জায়গাটায় কিন্তু আর হলো না। ইলেকট্রিক চুল্লি বানাতে গিয়ে তুমি চিন্তা করতে পারবে না কত মানুষ মারা গেছে, অনেক অঘটন ঘটেছে। যে ইলেকট্রিক চুল্লিটা করতে গিয়ে অনেক অঘটন ঘটেছে, তা সত্ত্বেও মানে জোর জবরদস্তি ইলেকট্রিক চুল্লি করা হলো। কিন্তু আসল যে মানে চিতা, মায়ের প্রথম ভোগ নিবেদন হয়, প্রথম চিতা যেটা জ্বলবে তারপরে মায়ের ভোগ রান্না হয়। তাই জন্য চিতাটায় এখন একটা বাইরে একটা ব্যবস্থা করা হয়েছে, ইলেকট্রিক চুল্লির বাইরে একটাই মানুষকে পোড়ানো হয় কাঠ দিয়ে, মানে যেহেতু এই নিয়মটা আছে, একটাই পোড়ানোর ব্যবস্থা হয়, আর বাদ বাকি মানে ওই চিতাতে নয়, ইলেকট্রিক চুল্লির বাইরে, মানে একটাই রয়েছে। এখন ওইখানে তো কেউ সাধনা করতে পারবে না। আমরা তো সব সাধনাও করেছি, তারাপীঠে, আচ্ছা, মহাশ্মশানে, আচ্ছা, সব সাধনাও করেছি। তো সেখানে মৃত মানুষ তারা দেহত্যাগ করে আসছে যারা, তাদের সামনে বসে আমি ওদের কাজের মাধ্যমে আমার সিদ্ধি লাভ যাতে হয়, আমি ওই জায়গাটাও কাজ করেছি। আচ্ছা, সেই জায়গাটা মারাত্মক পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল না তোমাকে কি বলবো, নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঁপতো। আমি এটাই জিজ্ঞাসা করতাম যে কেমন ফিল হতো, কাঁপতো শরীরে, মানে মনে হতো যে একটা আত্মা অপর আত্মাকে কিভাবে ক্যাপচার করে। আমরা তো যখন চলে যাই পৃথিবী ছেড়ে, আমাদের বডিটা পড়ে থাকে, তখন ডেড বডি হয়ে যায়, আমাদের নাম হয়ে যায় বডি। হ্যাঁ, কিন্তু ডেড বডিটা মধ্যে একটা জিনিস চলে যায়, সেটা হচ্ছে আত্মা। আমাদের শরীরে আত্মা বিরাজমান, এই আত্মাটাকে শুদ্ধিকরণ করতে হয়। তুমি যদি আত্মাটাকে শুদ্ধিকরণ করো, ধীরে ধীরে আমরা চক্র অনুষ্ঠান করি, আমাদের স্বাধীন মানে কি বলবো, যে প্রত্যেকটা চক্র আছে, যেটা মূলাধার থেকে শুরু একদম সহস্র চক্র পর্যন্ত 7টা চক্রকে পাওয়ার করতে হয়। আর 7টা চক্রকে পাওয়ার করতে গেলে তোমাকে মেডিটেশনের মাধ্যমে, তোমাকে ধ্যানের মাধ্যমে ওই পাওয়ারগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের প্রত্যেকের শরীরে পাওয়ার আছে, কিন্তু আমরা পাওয়ারটাকে প্রয়োগ করি না। কেন করি না? আমাদের দরকার নেই, কিন্তু আমাদের দরকার, কারণ আমরা আত্মা পরমাত্মার সঙ্গে মিল হব, মোক্ষ লাভ করব। অফ ক্যামেরা আপনার সাথে যে কথাটা বলছিলাম যে এই ফিল্ডে আপনার আশা, এটা আপনাদের বংশানুক্রমিক হিসাবে আপনার বাবা ছিলেন, কাকা ছিলেন, তা আপনি হঠাৎ করে এলেন নাকি আপনার কোথাও মনে হলো যে আমার এইটা সাধনাটা করা উচিত? শোনো, আমি একজন স্কুল টিচার ছিলাম। আচ্ছা। আমি কনভেন্টে পড়াশোনা করেছি, কিন্তু 5 বছর বয়স থেকে কালী পুজো করতাম। আমি আমার বাড়ির উল্টো দিকে একটা কবরস্থান ছিল, কবরস্থানে আমি রেগে মেগে বালিশ নিয়ে ওখানে শুয়ে থাকতাম কবরের ওপর। তো আমায় কেউ খুঁজে না পেলে জানতো কবরের ওপর শুয়ে আছে। মানে আমার প্রচন্ড রাগ ছিল,
মানে এত রাগ, মানে একটা বাচ্চার এরকম রাগ হয় না। মানে রাগ হলে কোথায় যাবে? কবরস্থানের ওপরে শুয়ে থাকবে, কবরস্থানের মাটি নিয়ে এসে মাটিটাকে ওই করতে, মানে আমার খেলাধুলা মানে হচ্ছে এরকম জায়গায় পৌঁছায় ছোট থেকে। তো আমি কবরস্থানে শুয়ে থাকতাম, তো নির্বিকারভাবে ঘুমোতাম। আর ঠিক সন্ধেবেলা হলেই, আর ওরা তো ঠিক সন্ধে হওয়ার মুহূর্তে প্রত্যেকটা কবরের মানুষ, মানে যারা এনটিটি আছে তারা প্রত্যেকেই উঠে আমাকে ওঠাবার চেষ্টা করতো। আর দূর বিরক্ত হতাম। তা ওরা, মানে আমি যেটা দেখেছি মানুষের কাছে, যেটা বলবো যে আমি দেখেছি একটা ফ্রেশ আত্মা, মানে তারা একটা কোনো মুখ চোখ দেখা যায়নি, একটা ব্ল্যাকিশ, আচ্ছা বলতে পারো, মানে শ্যাডো টাইপ, অনেকগুলো শ্যাডো টাইপ। কিন্তু আমায় কোনোদিন খারাপ করেনি। মানে আমি সন্ধেবেলা তারপরে উঠে আমি বেরিয়ে যেতাম। তো এই যে তারপরে আমি আমার কবরস্থান থেকে একটা শিব তুলে নিয়ে এসেছিলাম, কবরস্থান থেকে একটা শিবের, সেই শিবটাকে এনে বাড়িতে তো আমার বিরাট বড় ঠাকুরঘর ছিল। বাবা আধ্যাত্মিক জগতে ছিলেন আর বিরাট বড় পুলিশ অফিসার ছিলেন, তাই বুঝতে পারছো বাবার মেজাজ, বাবার সবকিছুই আমি পেয়েছি। গঠন দেখতে সবকিছু বাবার মতো। আর বাবা অ্যাস্ট্রোলজিটাও করতে ভালো পারতেন, আর বাবার এটা নেশা ছিল। আর বাবা তারাপীঠে, এখনো পর্যন্ত বাবা তারাপীঠে নাম খণ্ডিত আছে, বামা নিকেতনের বামদেবের ওই ওখানে বাবার নামও আছে। আচ্ছা, হ্যাঁ, বাবা তারাপীঠে মা তারার প্রচন্ড, মানে বাবা সারা রাত ধরে জপ করতেন। আর বাবার কুণ্ডলিনী জাগ্রত হয়েছিল চক্রা অনুষ্ঠানে। আচ্ছা। আর আমার কাকাও একজন ছিলেন, তিনিও শ্মশানে পড়ে থাকতেন। আচ্ছা। হ্যাঁ, আরেকজন কাকা ছিলেন, সে অ্যাস্ট্রোলজিতে মারাত্মক পাওয়ারফুল ছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। এইটা আমার অনেকগুলো ভাই বোন, আমি অষ্টম গর্ভে। আর তারা কিন্তু কেউ পায়নি এই পাওয়ারটা, যে শ্মশানে কাজ করার মতো ক্ষমতা। আমার ছোট থেকে ভয় ডর ছিল না। মানে একটা মেয়ে যে ভয় ডর, আমি পাঁচিলে ঘুরে বেড়াতাম, গাছে উড়ে বেড়াতাম, এরকম টাইপের। আমি চিন্তা করতাম যে আমি মা শব্দটাকে খুব ভালোবাসি, মা। আর এই জন্যই আমার কাছে বাবা নিজে ধরা দিয়েছিলেন। একজন এসছিলেন আমার কাছে বাড়িতে, আমাকে যেখানে আমার ভৈরবের বাড়ি, সেখানে কিন্তু আমাকে আনা হয়েছে। আমাকে সেখানে মা কালীর প্রতিষ্ঠিত, এবং তাকে আমার মানে আমার ভৈরবের দাদু পুজো করতেন, মাঝে মাঝে ফেলে দিয়ে পালিয়ে যেতেন, এদিক ওদিক ঘুরে যেতেন। সেই দাদুর জায়গাটা ওইখানে পুজো হয়নি বাড়িতে, তাই জন্যই আমাকে ওখানে আনা হয়। এবং বিভিন্ন ধরনের ইঙ্গিত আকারে আমাকে বোঝাতেন, যে দেখাতেন এরকম বড় বড় হাত, তার মধ্যে তোমরা মানে যাদের পাওয়ারফুল নয়, যাদের রাশি মানে স্ট্রং নয়, হালকা রাশি, তারা এসব অনুভব করতে পারবে না, তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমাকে এরকম হাতটা ধরে, বড় হাত, এরকম গয়না পরা, আমাকে এরকম করে পেছন দিয়ে ডাকতো। আমি বুঝতে পারতাম, আমি ঘাট দিয়ে পুরো বাড়িটা একা, আমি তো ঘাট দিয়ে এরকম করে ঘুরিয়ে দেখতাম কেউ নেই, তারপরে আবার ধরা দিত। এরকম করে স্বপ্নে দেখা সব কিছু, মানে যেরকম আমার ডেস্টিনিতে রয়েছে পর পর ধাপে, সেরকমভাবে আমি এগিয়েছি। গুরু আমাকে নিজে খুঁজে বার করেছে। গুরুকে কিন্তু খুঁজতে হয় না,
ঠিক। সবাই ভাবে গুরু কোথায় পাবো, গুরু ডেকে এনে বলে আয় আমি তোকে দীক্ষা দেব, এটাই হচ্ছে অরিজিনাল দীক্ষা। আমার গুরুদেব খুব ভালো ছিলেন বাবা, মানে এত ভালো না, মানে পার্ট বাই পার্ট। এবং সবাই বলতেন আপনি যে, আর কোনো তো মহিলার সাহস নেই ওই সময় ওখানে যাওয়ার। আমার কিন্তু শ্মশান আর এইগুলো জায়গা, তীর্থস্থান আমার ভালো লাগে। আমার রোম্যান্টিক জায়গা তো জায়গা আমার ভালো লাগে না। কারণ তীর্থস্থানটা কেন, তীর্থস্থানের মধ্যে কিন্তু তুমি খুঁজে পাবে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যাবে। দারুণ। কেদারনাথে যাও না, কত সুন্দর। আমার বাবার 12টা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, আমার বাবার আমার চারধাম 8ধাম হয়ে গেছে, আমার পশুপতিনাথ লাস্ট ইয়ারে হয়ে গেছে। আমি গেছিলাম মুক্তিনাথে, মুক্তিধাম, কত উঁচুতে। আমি গিয়ে তারও দর্শন করেছি, বিষ্ণুর পাদপদ্ম। ওখানেও শক্তিপীঠ আছে, মানে শক্তিপীঠ বলতে গেলে আমি 40টার মতো শক্তিপীঠ অর্জন করেছি। বাহ। আচ্ছা, আপনার এই দীর্ঘ কেরিয়ারে বা দীর্ঘ এই জীবনযাত্রার মধ্যে অনেক ক্লায়েন্টই তো আসে আপনার কাছে, অনেকেই আসে আপনাকে দেখাতে, যেহেতু আপনি এইগুলো করেন ক্রিয়াগুলো। তো এরকম কোনো ঘটনা আপনার মনে আছে যেটা আপনার মনে দাগ কেটে গেছে? মানে সেটা যদি হয়, কারণ আমরা একটা জিনিস দেখছি, আমিও পডকাস্ট করতে গিয়ে দেখছি বারবার করে, সেটা হচ্ছে যে মানুষের সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে বারবার করে। মানে এটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করছেন, পেজে জানাচ্ছেন, ফোন করছেন যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে প্রবেশ করছে। সেটা শুধুমাত্র পরকীয়া আমি বলবো না, অনেক কিছুর ক্ষেত্রেই, সম্পর্কের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে, কাজের জায়গার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে। তো এইরকম কি কোনো ঘটনা এসেছে? দেখো, তৃতীয় ব্যক্তি মানে আমরা বুঝতে পারি যে একটা স্বামী স্ত্রীর মধ্যে আরেকজন ঢোকা, আর পরিবারের মধ্যে আরেকজন ঢোকা, আর অফিসের কলিগের মধ্যে আরেকজন ঢোকা, জমি জমা প্রপার্টির মধ্যে আরেকজন ঢোকা। আর বেশি করে আমরা বলবো ঘরের শত্রু বিভীষণ তো প্রত্যেক পরিবারে থাকে। তারা কিন্তু আপনার ভালোটা কিছুতেই সহ্য করবে না। তুমি ভাই দেখো, তুমি দেখো আমাদের পরিবারে যদি কেউ, মানে তোমার পরিবারে যদি কেউ খুব তাড়াতাড়ি উন্নতি করলো, এরকম আমার কেস এসছে। একটা মামা হঠাৎ বিরাট সম্পত্তির অধিকারী হয়ে গেল। সেটা দেখে তার ভাগ্নে বললো মামা এত তাড়াতাড়ি কি করে উন্নতি করলো। হ্যাঁ, তার এত ফ্ল্যাট কেনা, তার বাড়ি ঘর সব কিছু, তার তিনি এত বড়লোক হয়ে গেল, আমি কেন হতে পারলাম না? একটা সামান্য ভাগ্নে, তো আমিও তো কাজ করি, আমার কেন হলো না? তখন কি করলো, মামা বাড়ি যাতায়াত আছে, মনে একটা ঈর্ষা রয়েছে। তখনও কি করলো, সে গিয়ে একজনের কাছে মামার নিজের ভালো চিন্তা করলো না, আমিও যাতে উন্নতি লাভ করতে পারি, কিন্তু মামার ক্ষতির চিন্তা করলো, মামার যাতে ক্ষতি হয়। তো যার কাছে গেছে সে বলেছে হ্যাঁ আমি করে দেবো, তোমার মামার এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, সব সংগ্রহ করে নিয়ে আস। ও কি করলো, সবই সংগ্রহ করলো। ইদানিং সংগ্রহ করে তাকে দিল, সে কর্ম করলো। মামার আস্তে আস্তে শারীরিক পতন হতে শুরু করলো। আচ্ছা, মানে ও মামার যাতে ক্ষতি হয়, ক্ষতি করতে গেলে সবচেয়ে আগে শারীরিক ক্ষতি করতে হবে, মানসিক ক্ষতি করতে হবে। শারীরিক আর মানসিক ক্ষতি হলে তোমার কাজকর্মেও ক্ষতি হয়ে যাবে। তো মামা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করলো। কিন্তু যে ক্ষতি করিয়েছে তার কিন্তু ভালো হলো না, তার ভালো হয়নি। কিন্তু সে নিজের উন্নতিটার চেষ্টা করতে পারত। কিন্তু যে মামি আমার কাছে এসে এরকম বলে যে দেখুন আমার হাজবেন্ড ধীরে ধীরে এরকম অসুস্থ হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, কাজকর্ম করতে পারছে না, কিন্তু ওর যে স্পিরিট ছিল সে পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। তখন আমি বললাম ঠিক আছে, একটা কাজ করুন, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আমার কাছে আসুন,
আমি দেখি কি ব্যাপারটা, ঘটনাটা ঘটেছে। প্রথমে আমি চার্ট দেখি, যেহেতু আমি অ্যাস্ট্রোলজার, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস দিয়ে আমি আগে চার্টটা দেখে নিলাম দুজনে। দেখলাম চার্ট ইজ ওকে। তারপরে আমি আমার যন্ত্রপাতি আছে সব দিয়ে দেখলাম এর তো ক্ষতি করা হয়েছে। ও আচ্ছা, এটা মানে বোঝা যায় না? চোখ দেখলেই বোঝা যায়। আমি তো ফেস রিডিং করতে পারি। একটা মানুষকে দেখলে বুঝে যাব মানুষের ওপর থেকে নিচ পর্যন্ত কি বলতে চায়। আমি তো বডি ল্যাঙ্গুয়েজটা জানি। আমাকে এর জন্য অনেক কিছু শিখতে হয়েছে, রেকি থেকে এভরিথিং। আচ্ছা, কারণ আমি যত শিখবো, এখনো আমি বলি আমি কিছু জানি না, আমি কিছুই জানি না, আরো বাকি আছে। আমাদের ইন্ডিয়ান, যেটা আমরা ভারতবর্ষে যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাকে নিয়ে ফরেনে এটা মডিফাই করে, কিন্তু সবই কিন্তু ভারতবর্ষে, ইন্ডিয়াতে যা পাওয়ার আছে তুমি নাগা সাধুদের দেখলে বুঝতে পারবে না। নাগা সাধুদের সঙ্গে আমার বিভিন্ন রকম কথাবার্তা হয়, বিভিন্ন রকম আমি তাদের বেনারসে কথাবার্তা বলি, তাদের আমি কামাখ্যায় কথাবার্তা বলি। আমার খুব ভাল লাগে তাদের সঙ্গে কথাবার্তা বলতে। তারা তো জানি না কেন না, তারাও আমায় খুব ভালোবাসে, বলে বেটি তোর মধ্যে কিছু আছে। আমি বললাম আমার মধ্যে কিছু নেই বাবা, আমি মায়ের মেয়ে, আর কিছু জানি না, বাবা মার মেয়ে। আমার বিশ্বেশ্বর আছে আর মা তারা আছে। আমি মা শক্তির ওপর আমি আর কিছু বলতে পারি না। আমি জানি আমার যা কিছু হবে মাই করাবে। ভালো হলে মা করাবে, খারাপ হলে মা করাবে। খারাপ যদি আমার কেউ করে, মা তাকে দেখে নেবে। আচ্ছা, তারপর কি হলো? ওই চেক করলেন আপনি ব্ল্যাক ম্যাজিকে? চেক করলাম, তখন দেখলাম যে, তখন আমি বললাম তোমাদের বাড়িতে এমন কেউ একজন ব্যক্তি খুব আনাজনা করে? তখন বললো আমার ভাগ্নে। আচ্ছা, তখন আমি ওকে দেখি ওর ভাগ্নের ছবিটা চাইলাম। ছবিটা দিল, দেওয়ার পরে বলল যে এরকম ভাগ্নের আলাম, দেখো তোমার ভাগ্নে যাকে দিয়ে কাজ করিয়েছে তোমার ক্ষতির চেষ্টা করেছে, তোমার উন্নতি জেলাসির কারণে তোমার ওপর একটা ঈর্ষের জন্য তোমাকে এটা ক্ষতি করেছে। ঠিক আছে, দেখা যাক মা তারার আশীর্বাদে, হ্যাঁ, যদি আমি কিছু তোমার ভালো করতে পারি। তারপরে ওকে নিয়ে শ্মশানে এসে, তারাপীঠ শ্মশানে এসে কাজ করে এখন সুস্থ এবং নিজের মতো কাজ করে। প্রোটেকশন দিয়ে রেখেছি, সে সব কিছু করতে বলেছি তাকেও। আজকের আমি যে কাজ করব, তুমি যে ভাই তুমি যে কাজ করবে না তার কোনো মানে নেই, তোমাকেও আমি কর্ম দেব। এক হাতে তালি বাজে না, দু হাতে বাজলেই কাজটা সাকসেস হয়। অনেকে বলে আমি তো কাজ করালাম, আমায় কেন দিলেন? আমি তোমাকে কাজ করাবো, তোমাকে কাজ করতে হবে। আমি যেমন কাজ করব তুমিও সেমনি কাজ করবে। দুটো পাওয়ার একসঙ্গে মিলিয়েই কিন্তু তোমার সাকসেস, আদারওয়াইজ সাকসেস হয় না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছি, এই যে ভাগনাটা যে খারাপ করলো, সে একটা খারাপ ক্রিয়া করালো, তার উপরে কি কোনো এফেক্ট পড়বে? তার এফেক্ট মা দেবে, ঈশ্বর দেবে। কর্মফল আছে অবশ্যই, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কথা বলার বা বুকিং করার বা দেখানোর কি প্রসিডিউর আছে? কিভাবে? দেখো, আমাকে ফোন করবে, ফোন করলেই আমি বলে দেবো কোথায় আসতে হবে, তাহলে সেইভাবে আর আমার কাছে আসবে। আর যদি অনলাইনেও, কারণ এটা বাইরের লোকেরাও দেখে, অনলাইনেরও ব্যবস্থা আছে। তারা যেমন আমি একটা ইনডোরে কাজ করেছি, তার বম্বের কাজ করেছি, বম্বের গল্পটা বলবো তোমাকে। বম্বেরও কাজ করেছি আমি, বাইরের প্রচুর কাজ করি অনলাইনে। তারা তো আসতে পারে না, অনলাইনে কাজ করি, কিন্তু জিনিস পাঠাতে হয়। ওরা কোরিয়ারের মাধ্যমে ওকে জিনিস পাঠিয়ে দেয়। আর তাদের আমি কাজ করবার সময় ভিডিও কল করি,
তারা কিন্তু সংকল্প থেকে আহুতি পর্যন্ত তারা দেয়। আচ্ছা, কারণ আমি কারুর কাছে বলবো না আমি কাজ করে দিচ্ছি, তোমার কাজ হয়ে গেছে, ওগুলো মিথ্যাচার। আমি মায়ের মেয়ে, আমি মিথ্যাচারের মধ্যে নেই, আমি কারুর ক্ষতির মধ্যে নেই, আমি তন্ত্র দিয়ে মানুষের উপকার করব, অপকার করব না। নেগেটিভ অলওয়েজ নেগেটিভ হয়, পজিটিভ অলওয়েজ পজিটিভ হয়। তুমি নেগেটিভকে পজিটিভ করো না, তাহলে লাইট জ্বলবে। আচ্ছা, এই যে আপনি প্রত্যেক মাসে তারাপীঠ যান, আপনাকে তো বিপুল সংখ্যক মানুষ আপনার সাথে সাক্ষাৎ করে, আপনি সাক্ষাৎ করেন। আপনার গিয়ে কোথাও মনে হয় যে মানুষের চিন্তাধারা বদলে যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে? হ্যাঁ, মানুষের চৈতন্য হচ্ছে না। আপনি 25-30 বছর আগে যেভাবে মানুষকে দেখতেন, এখন কি আপনি সেইভাবে না, দেখতে পাই না। মানে সেই ভক্তি কি মানুষের মধ্যে আছে? মানুষ বিপদে পড়লে ভগবানের শরণাগত হয়, বিপদে পড়লেই আমাদের কাছে আসে। কিন্তু একটা জিনিস আমি মায়ের আশীর্বাদে পেয়েছি, আমার কাছে পুরনো ক্লায়েন্ট ফিরে আসে। কাজ করিও কিন্তু 5 বছর পরেও কিন্তু আসবে। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্য, যে সবাই চলে গিয়ে ঢপবাজি, মিথ্যেবাজি, আমার কাজ হয়নি, অমুক হয়নি, এরকম কিন্তু কেউ বলে না। দিদি, আমার কাজ হয়েছিল, আমি চাকরি পেয়েছি আপনার দৌলতে। আমি বললাম, আমি কিছু করিনি, আমি তো একজন ভায়া, আমার যা কিছু করেন আমার মা তারা, ও কাজ করে দেবে, তা আমি মাকে পুজো করব, আমার তাকে আগমন জানাবো, তোমার কাজের দায়িত্ব তার, তারপর তোমার ভাগ্যযুক্ত ফলযুক্ত কর্মযুক্ত চেষ্টা, তোমাকেও সেমনি কর্ম করতে হবে। তুমি গভর্নমেন্ট চাকরি পেলে, তার জন্য তোমাকেও তো অনেক খাটাখাটনি করতে হয়েছে, তারপরে তোমার ডেস্টিনি। আর প্রত্যেকটা মানুষের ডেস্টিনি নিয়ে জন্মায়। ডেস্টিনি ইজ নেভার চেঞ্জেস বাট রিকভার্ড। আচ্ছা, ওই বোম্বের ঘটনাটা যেটা আপনি বলছিলেন, ওটা যদি একবার বলেন। দেখো, বম্বেতে হাজব্যান্ড ওয়াইফ, নন বেঙ্গলি, বাঙালি না, হাজব্যান্ড ওয়াইফ, তার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন। তৃতীয় ব্যক্তি হচ্ছে তার সঙ্গে কোনো কফি শপে মেল বা কোনো বন্ধুর মাধ্যমে, এবং আমার কাছে এসছে যে সে আজকাল কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তার কাছ থেকে আমি বললাম, তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি বললাম, তোমার তো ঘরে বউ আছে। তখন বলছে, না, আমার তো ওকে চাই। আমি বললাম, তোমরা কি মানে কিভাবে মুলাকাত করো বা দেখা সাক্ষাৎ করো? মানে আমি মানে কেমন সুন্দর এদের পরিকল্পনা। যখন বাইরে নায়িকাকে নিয়ে বাইরে গেল, আবার 2 দিন পরে তার বউকে নিয়েও বাইরে গেল, বউ বাচ্চাকে নিয়ে। মানে এই যে একটা কেফট রাখা, এটা কিন্তু আজকের দিনের ঘটনা নয়। রাজার আমলে, জমিদারদের আমলেও কিন্তু ছিল। তুমি রাজাদের আমলেও দেখেছো একজন বাইজি ছিল, জমিদার আমলেও ছিল একজন বাইজি। তুমি উত্তম কুমারের একটা বই দেখেছিলে? উত্তম কুমারের ছেলে, তা উত্তম কুমার একজন রেখেছিলেন, তার মেয়ের সঙ্গে তার ছেলে প্রেম করেছিল, কিন্তু সম্পর্কে তারা ভাই বোন নয়। মানে একজন, মানে আগেকার দিনে এরকম থাকতো, রাজাদের রানী একজন থাকতো আর একজন থাকতো। আর জমিদারদের আমলে দেখবে রানীরা মানে বাড়ির বউরা অতটা প্রাধান্য পেত না, তাদের বাড়িতে চাকরের সঙ্গে সম্পর্ক থাকতো। ঠিক, বউদের। ঠিক কথা। কি করবে, তার স্বামী, প্রত্যেকের একটা শারীরিক চাহিদা আছে। এমন একটা মানে একটা ওয়াইফের, তারপরে তো আমাকে বললো, আগে আমি এই কথাটা বলিনি, কিন্তু আমাকে বললো যে এরকম তাকে এরকম আমার কাছে এনে দাও। আমি বললাম, দেখো, তুমি যদি দুদিকে সামলাতে পারো, আমার এনে দেওয়াটা কোনো ব্যাপার না। আমার যা যা লাগবে তুমি সংগ্রহ করে আমাকে দাও, তারপরে তোমরা দুজনে মেলামেশা করো। কারণ মেয়েটা চাইছিল যে ওর বউকে ডিভোর্স দিক, ওকে বিয়ে করুক। আচ্ছা। আর ছেলেটা সেটা চাইছে না।
ছেলেটা দুদিকটাতেই। দু নৌকায় পা দিয়ে চলবে। হ্যাঁ, আমি তখন মেয়েটা চাইছিল যে ছেলেটা ডিভোর্স দিয়ে ওকে নিয়ে আলাদা থাকুক। মেয়েটা অবিবাহিত, বিবাহিত মেয়ে নয়, ও তার নিজের একটা পার্সোনাল সংসার চাই। আচ্ছা। তার এইটাই দাবি যে তুমি আমাকে, তোমাকে আমি একা করে পেতে চাই, তুমি ফ্যামিলিও দেখবে, তুমি আমায় দেখবে। আমাকে বললো যে দিদি তুমি একটা কাজ করে দাও, যে ও যাতে অন্যদিকে নজর না যায়। আমি দেখো, আমি তোমাকে কাজ করে দেবো, এরপরে তোমার দায়িত্ব ওকে আটকানো, আটকে রাখো। ঠিক। আমার দায়িত্ব কিন্তু নয়। এবার ও যদি, আমি যা কিছু করে দিলাম, সব কিছু করে দিলাম এখান থেকে, তোমার এভরিথিং, তোমার কাজকর্ম হয়েছে, তোমার সঙ্গে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সব কিছু করছে, হ্যাঁ, মানে মাঝে মাঝে কেমন একটু বিগড়ায়। আমি বললাম ও যেটা চায়, তুমি ওকে একটা কাজ করো, তুমি ওকে ফ্ল্যাট কিনে দাও, তোমার তো প্রচুর টাকা, ফ্ল্যাট কিনে রেখে দাও। ও তো চাকরি করে, তুমি মাঝে মাঝে স্যাটারডে সানডে হোক, স্যাটারডে সানডে তো ওরা বাড়িতেই থাকে, কারণ নন বেঙ্গলিদের নিয়ম হচ্ছে সানডে বেড়ানো যাওয়া, বউ বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া, ওই সানডে ওরা কোথাও বেরোয় না। আর আমি বললাম তুমি উইকডেজে কোনো দিন ওকে সময় দাও, ছুটি ছাটার দিনে সময় দাও, তাহলে ওকেও রাখলে আর একেও রাখলে, হ্যাঁ, দু নৌকায় পা দিয়ে চলো। তুমি যদি চলতে পারো, তোমার পয়সা আছে, সব কিছু আছে, আর ও যাতে অন্যদিকে মন না দেয়, তোমার দিকে অ্যাটেনশন দেয়, আমি কাজ করে দেবো। সেটা করেও দিয়েছি, এখনো পর্যন্ত দু নৌকায় পা দিয়ে চলছে। এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার বলতে পারো। আর বউটা এখনো পর্যন্ত জানে না মানে যে ওর এক্সটার্নাল অ্যাফেয়ার আছে। কিন্তু কোনো না কোনো সময় তো জানবে। বা কি করে জানবে? ও তো খুব চালাক, সবাই তো বোকা হয় না। তুমি জানো আজকাল মোবাইলে নেম সেভ করে, একটা পুরুষ, তোমার মানে একটা মহিলার নাম একটা পুরুষের নামে সেভ হয়। আচ্ছা, ভাববে কলিগ, তার নাম রমেশ দিয়ে দিল, তার নাম অন্য। কিন্তু এটা কি সারা জীবন এইভাবে রাখা যায়? সম্ভব রাখা? দেখো একটা জিনিস, আগেকার দিনেও রেখেছিল সারা জীবন ধরে, আগেকার দিন রাখতো না, তাদের একটা বাংলো করে দিত, বাড়ি করে দিত, তারা ওই বাড়িতে বসবাস করত, তাদের বাচ্চা কাচ্চাও হতো, নাম হতো আলাদা করে একটা, এই মহল, এই মহল। সেটা এখন মডিফাই হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাটে রাখছে না। যাদের পয়সা আছে তারা তো 12 ভূতে খায়, যাদের পয়সা নেই তারা কি করবে? তারা এদিক ওদিক পয়সা দিয়ে এনজয় করে, পয়সা দিয়ে এনজয় করলো, কিন্তু ভালোবাসা দিতে পারলো না। এখন হচ্ছে এনজয়, এনজয় করলে ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। এটা খুব ভালো ছিল। আরেকবার once more প্লিজ। ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। একদম মানে দারুণ দারুণ। এটা আমি এতগুলো এপিসোড করেছি পডকাস্টের, আজকেরটা বেস্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমরা এখন বাড়ির বাইরে পা দিলেই চারিদিকে আমাদের শত্রু, ঠিক আছে? মানে যে যাকে পাচ্ছে তার এগেনস্টে কাজ করে দিচ্ছে। এই যে শত্রু দমন কি করা যায় তন্ত্রের মাধ্যমে? ইয়েস, কেন করা যাবে না? মা বগলা কিসের জন্য আছে? মা বগলার পাওয়ার মারাত্মক, জিভ টেনে ছিঁড়ে দেবে তুমি যদি সঠিক পদ্ধতিতে। আজকাল শ্মশানে কি হয় জানো তো, লঙ্কা পোড়ায় পদ্ধতি জানে না। আরে তুমি পাশে বসে কাজ করে তুমি কেসে কেসে মরে যাবে, তুমি মন্ত্র বলতে পারবে না। আমার গুরুদেব বলতেন এক একটা মন্ত্র উচ্চারণের মধ্যে ভগবান বাস করে, আর নইলে ভূতে তোকে ধরবে। পরিষ্কার ভাবে মন্ত্র উচ্চারণ করবি, দেখবি তোকে, তোর পাওয়ারটা মারাত্মক পাওয়ারফুল হবে।
ধীরে ধীরে বডিকে এনার্জি দিই। আমাদের সারা শরীরে যেমন পার্ট অফ দ্য বডি আছে, মাথা থেকে পা অবধি প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আছে, হাতে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আছে। যেমন নেগেটিভ আছে তেমন পজিটিভও আছে। তো এই পজিটিভকে পাওয়ার দাও না। শত্রু কেন দমন হবে না? এরকম অনেক শত্রুকে দমন করেছি। বাড়ির মধ্যে যে শত্রু বসবাস করে, যেমন হচ্ছে এটাও এক্সটার্নাল অ্যাফেয়ারের মতো, বাড়িওয়ালা তার সম্পর্ক ভাড়াটের সঙ্গে। আচ্ছা, ভাড়াটে একটা মহিলা, হ্যাঁ, সে হচ্ছে নর্থ ইস্টের মহিলা। আচ্ছা, দিনে দিনে ওকে ক্যাপচার করে নিয়েছে হাজবেন্ডকে। আচ্ছা, মানে বাড়িওয়ালা ভাড়াটে বাড়িওয়ালাকে। আচ্ছা, ভাড়াও দেয় না, উপরন্ত বরের প্রত্যেকটা টাকা এনজয় করে, আর বড় 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 মোবাইল কিনে দেয়, এই কিনে দেয়, সেই কিনে দেয়। বউ তো বুঝতে পারছে। তখন আমাকে মেয়েটা এসে বললো, দেখো আমাকে তুমি যে কোনোভাবে তাকে, আমার এই শত্রুকে বর্জন করতে হবে, তাকে বাড়ি থেকে ওঠানোর ব্যবস্থা করে দাও। তারপরে কাজটা করে দেওয়ার পরে তাকেও বলেছি, তোমাকেও প্রয়োগ করতে হবে বাড়ির মধ্যে, আমি একা পারবো না, তুমিও করো আমিও করছি। তারপরে অ্যাজ ইট ইজ উঠে গেছে। এখন হাজব্যান্ড ওয়াইফের মিল হয়ে গেছে, সন্তানও হয়েছে। আরেকটা ঘটনা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন। তৃতীয় ব্যক্তি মানে কি? বাড়ির তোমার দেওর হতে পারে, তোমার ভাসুর হতে পারে, তোমার ননদ হতে পারে, হ্যাঁ, তোমার বন্ধুও হতে পারে। মানে সবসময় যে সেটা পরকীয়া হবে এরকমটা নয়। না, ননদ পরকীয়া বলো না, পরকীয়া শব্দটা ভীষণ বাজে। আমার মনে হয় তৃতীয় ব্যক্তি, এক্সটার্নাল অ্যাফেয়ার তৃতীয় ব্যক্তি। পরকীয়াটা কেমন একটা নেগেটিভ লাগে আমার। আচ্ছা, হ্যাঁ, পরকীয়া কথাটাই একদম খুবই বাজে, নেগেটিভ পার্সন। আচ্ছা, নেগেটিভ পার্সন আসি। দেখো, আমি একজন আনকালচার নই, আমি আজকের দিনের লোক নই, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি। আমার মধ্যে যথেষ্ট ওই নিচু প্রকৃতির মানসিকতা আমার মধ্যে নেই। আমি মনে করি রোজ বিরিয়ানি খেতে ভালো লাগে না, রোজ ডাল ভাত খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু বিরিয়ানি খায়। এই যে আজকাল বিরিয়ানি মেয়েরাও খায়, ছেলেরাও খায়, মানে এনজয়। আমি এটা সম্মত দিই, কারণ পৃথিবীটা বড় ছোট, আমাদের আয়ুর স্পেনটা খুব ছোট। আজ আছি কাল নেই, যতক্ষণ আছি এনজয় করে গেলে ক্ষতি কি? আজ আছি কাল নেই, তোমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চলে গেলাম, এরকমও তো হতে পারে। না না, এরকম বলবেন না। না না, আমি বলছি। তার তুমি জানো কে বলে একজন গানের আর্টিস্ট এসেছিল না কলকাতায়, তার তো এখানে মৃত্যু ছিল। বাজনা গান গেয়ে তার ঘাম দিল, তারপরে হোটেলে গিয়েই তার অবস্থা খারাপ, তারপরে সে মারা গেল। তাহলে বম্বে তার সবকিছু, সে কলকাতায় মরলো কেন? অনেকে আবার ডান্স করতে করতে মরে যায়, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা হয়েছে, এরকম ডান্স করতে করতে মারা গেছে। তার ওইটাই নিয়তি। এই জন্য নিয়তিকে খণ্ডানো যায় না। আমরা কি করি, যার পা ভাঙার আছে তার পাটা মচকে দেবো, ডেস্টিনি চেঞ্জ করব না, রিকভার করব। তোমার গর্তে গিয়ে তুমি দেখতে পাচ্ছ সামনে একটা গর্ত, তুমি আড়াল করে ফেলেছো, গর্তে তোমার পা ঢুকে যাবে। বাইক অ্যাক্সিডেন্ট আছে তোমার, আমি জানি তোমার সামনে বাইক অ্যাক্সিডেন্ট, তোমাকে সতর্ক করে দেবো, স্লো মোমেন্টে গাড়ি চালাও, একটু এদিক ওদিক দেখে গাড়ি চালাও, তোমাকে আমি প্রোটেকশন দিয়ে দেবো, তোমার যাতে কোনো বিপদ নাই। কিন্তু বিপদ কিন্তু হবেই, বিপদ আটকানো যাবে না। না, মানে হালকার উপর দিয়ে বেরিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের, জানো তো, এই যে জমি জমা প্রপার্টি, তাদের মধ্যে কিন্তু শত্রু আছে।
হুম, জমি জমা প্রপার্টির মধ্যেও শত্রু, সেই শত্রুগুলো মানে সেটা হচ্ছে গুপ্ত শত্রু। হুম, তোমার জমি জমা প্রপার্টি আছে, তোমার প্রপার্টিকে আটকে রাখা, যাতে ও প্রপার্টি সেল না করতে পারে। ঠিক ঠিক। এটা ম্যাক্সিমাম দেখা যায়, ম্যাক্সিমাম সম্পত্তি নিয়ে কিন্তু ম্যাক্সিমাম সমস্যাগুলো তৈরি হয়। এইগুলো তৃতীয় ব্যক্তি করায়। হ্যাঁ, তুমি যাকে প্রচুর বন্ধু মনে করো, তোমার প্রাণের বন্ধু মনে করো, সেই কিন্তু তোর পেছনে কাটিয়ে দেবে। হুম, ঠিক। এটা হচ্ছে বাস্তব সত্য। তুমি কাউকে ডেকে আনলে, তোমার নিজের ভাইকে ডেকে নিয়ে এলে, অন্য জায়গায় ছিল, তুমি নিজে নিয়ে ঘরে ঢোকালে, এরকম ঘটনাও ঘটেছে। তার ভাইকে নিয়ে এসে তারপর দেখা গেল তার বউয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক। হুম, শালি জামাইবাবু, তার বোন যখন প্রেগনেন্ট, শালি এসে জামাইবাবুকে ক্যাপচার করেছে। এরকম বহু সিনেমাও হয়েছে, হুম, জামাইবাবুকে ক্যাপচার করেছে। এবং জামাইবাবু তখন বলে আমার বউকে আমি ডিভোর্স দেব, আমি শালিকে বিয়ে করব। আমি তখন বললাম আপনার বউকে, যে আপনার বউ আপনার কি ক্ষতি করেছে? আপনার সন্তানের মা হুম, কি ক্ষতি করেছে? শালিকে আপনি ভালোবাসতে পারেন, শালির বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাগরা দিচ্ছেও বিভিন্ন চিঠির মাধ্যমে, বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে বিভিন্ন লোককে দিয়ে, যে এর পরিবারে ক্ষতি আছে, এই হচ্ছে, অমুক আছে। তখন মেয়েটা এসে আমার কাছে আসে। দেখো, আমি তো ইমোশনালি জামাইবাবুর সঙ্গে অ্যাটাচ হইনি, হ্যাঁ, কিন্তু দেখো এমন একটা মোমেন্ট এসে গেছিল, সে মোমেন্টে আমার অঘটন ঘটে যায়। তার জন্য তো আমি দায়ী নই, আমি এখান থেকে সরতে চাই। মানে আমি আর জামাইবাবুর, মানে আমার নিজের সংসার হোক, দিদির সংসার আমি কেন ভাঙবো? হুম, ও ভালো মেয়ে, কিন্তু জামাইবাবুর টেন্ডেন্সি তো খারাপ। হুম, প্রত্যেক মানুষের তো সমান ক্যারেক্টার হয় না। আবার অনেক জামাইবাবু আছে শালিকে বোনের মতো দেখে, সে তার বিয়ে দেওয়া, একদম সব একাই দায়িত্ব নিয়ে। একা দায়িত্ব নিয়ে, অনেকেই আছে। কিন্তু প্রত্যেকেই আজকাল কি হয়ে গেছে জানো তো, আজকাল মেন্টাল, এত মেন্টাল মানুষের খারাপ হয়ে গেছে মানসিকতা, হুম, তারা নিচের দিকে নেমে যাচ্ছে। আমি ভেবেছিলাম আফটার করোনার পরে প্রত্যেকটা মানুষের চৈতন্য হবে, হুম, কিন্তু না, আরো নিচে নেমে গেছে। এখন তো প্রচুর কিছু হলেই কেউ ক্ষতি করেছে, কেউ অমুক করেছে। আরে দেখ ক্ষতি করেছে কি না, তার আগেই চিন্তা ভাবনা করবি। প্রত্যেকটা মানুষের ক্ষতি, যদি কেউ তোমার মধ্যে আত্মা প্রয়োগ করে, তোমার মধ্যে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে, তুমি নিজেই বুঝতে পারবে। তোমার মনে অস্থির অস্থির করবে। তুমি কি করবে? প্রথমে তুমি ওটাকে সরাবার চেষ্টা করবে। একটু সাদা সর্ষে নেবে, আচ্ছা, সারা গায়ে বোলাবে, হুম, ওপর থেকে নিচ পর্যন্ত, সেই সর্ষেটাকে পুড়িয়ে দেবে। আচ্ছা, তারপরে যদি দেখলে তোমার এই এনার্জিটা, তারপরে তুমি আরেকটা প্রয়োগ করতে পারো। হুম, বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, চারিদিকে মনে হচ্ছে কে যেন ঘুরে বেড়াচ্ছে, হুম, অনেকের এটা হয়। এটা হয়। এখন এন্টিটি কোথায় থাকে জানো তো? তোমার বহুদিন ধরে একটা বাড়ি খালি পড়ে আছে, হুম, নতুন একজন কেউ কিনলো, হুম, কিন্তু সেই বাড়িতে কিন্তু এন্টিটি বাস করে। আচ্ছা, তারা বলছে, এখন তারা এসছে, তারা তো তাকে থাকতে দেবে না। মানে এটা অনেক ঘটনা ঘটেছে এরকম, অনেক পুরনো বাড়ি কিনে তারা বাড়ি ছাড়তে হয়েছে, হুম, তারা বাড়ির মধ্যে বসবাস করে ফেলেছে। এবার কেউ যদি বসবাস করে, তাদের তুমি সরাবে কি করে? কারোর মধ্যে প্রয়োগ হয়, শারীরিকে প্রয়োগ হয়, তার মধ্যে শরীরের আনচান করতে থাকে, রাত্রিবেলা ঘুম আসে না, মানে তার তো এন্টিটি তার ভেতরে ঢুকে গেছে। আচ্ছা, ধরুন আমি মনে করছি যে আমার মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, বা আমার মধ্যে কেউ কিছু একটা প্রয়োগ করেছে, আমি কি সেটা ফিল করতে পারবো? হ্যাঁ,
মাথা ধরবে, হুম, প্রচন্ড মাথা ধরে, তারপরে গায়ে ঘাম হয়, মানে অস্বাভাবিক রকম। অস্বাভাবিক রকম ঘাম হবে, হুম, তারপরে হুম, এনার্জিটা কাজ করবে না, এনার্জিটা একদম নষ্ট হয়ে যাবে, কারণ তোমার খেতে ইচ্ছা করবে না, গা গুলাবে, পেটে একটা ব্যথা করবে, হুম, মানে সারা শরীরে মনে হবে যেন কেউ যেন আমাকে আটকে রেখেছে, বদ্ধ করে রেখেছে। আমি যেন তো এরকম অনেক বাড়িতে ঢুকে আমি ফিল করি, আমি সেই বাড়িতে থাকতে পারি না, 5 মিনিটের মধ্যেও থাকতে পারি না, আমি বেরিয়ে আসি। যে এটা কি নিজে থেকে আমরা ঠিক করতে পারবো কোনোভাবে? হ্যাঁ, এটা কোনো রেমেডি আছে? হ্যাঁ, তোমার কেন রেমেডি থাকবে না? তুমি বাড়িতে যদি তুমি দেখো, আমি সাদা সর্ষে বললাম, আর বললাম যে তোমার বাড়িতে একটা প্রদীপ নেবে বা একটা মাটির সরা নেবে, তার মধ্যে একটা কর্পূর নেবে, 3টে এলাচ নেবে, 3টে দারচিনি, 3টে লবঙ্গ নেবে, 3টে কালো মির্চ, যে গোলমরিচ যাতে বলা, 3টে গোলমরিচ নেবে, আর একটা দারচিনি নেবে। আচ্ছা। নিয়ে তুমি সারা বাড়িতে জ্বালিয়ে দাও, পুরুক। হুম, সারা বাড়িতে জ্বালালে, ভগবানকে দেখালে, নিজের শরীরের অরাকে মানে প্রদক্ষিণ করালে, প্রদক্ষিণ করে ওটা যখন ছাইটা নিভে গেল, ধোঁয়াটা বাইরে দিয়ে রাস্তা দিয়ে বার করে দেবে, জানলা খুলে দেবে, দরজা খুলে দেবে। আচ্ছা। এবার যখন ওটা বেরিয়ে গেল, তখন তুমি কি করবে, ওই ছাইটা হুম, তুমি বাড়িতে রাখবে না, ডিস্ট্রয়েড করে দেবে ইউনিভার্সালকে। আচ্ছা, বাড়িতে রাখা যাবে? না, ওটা ডিস্ট্রয়েড করে দেবে ইউনিভার্সালকে। আমাদের যা কিছু ইউনিভার্সাল, হুম, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, গ্রহ নক্ষত্র ওঠে, সব তো বাইরে। গাছপালার মধ্যে প্রাণ আছে, প্রাণীদের মধ্যে প্রাণ আছে, প্রত্যেকের মধ্যে প্রাণ আছে। নন লিভিং থিংস টেবিল চেয়ারগুলো নয়, যারা লিভিং থিংস। আচ্ছা, আপনি তো এত বছর ধরে সাধনা করছেন, 25-30 বছর ধরে ক্রিয়া করছেন, আপনি কখনো আত্মা বা ভূত দেখেছেন? হ্যাঁ, মানে হয়, সত্যি হয়? আরে আমাদের আত্মা নিয়েই কাজ। আমাদের খাপড়ি মানে হচ্ছে মাথা, হুম, হাত, এইগুলো নিয়ে আমাদের কাজ। আমাদের বিভিন্ন কাজ ওরাই করে দেয়, যদি সত্যিকারে তুমি ওদের ভালোবাসো। একটা আত্মা আরেকটা আত্মার, আমি তো পরমাত্মার কাছে যাব বলে চেষ্টা করছি, হুম, আমি নিজেকে শুদ্ধিকরণ করছি। এই যে অনেক আত্মা আছে যাদের এখনো পর্যন্ত তারা রয়েছে, চারিদিকে রয়েছে, তোমার আশেপাশেও আত্মা রয়েছে, তুমি ফিল করতে পারছো না। সে কিন্তু তোমার আওয়াজ সব শুনতে পাচ্ছে, কারণ আমি যেখানে যাব আত্মা থাকবে না তা বললে হবে না, আমার সাথে সাথে আত্মা যায়। আমার ভৈরব বলে তোমাকে তো প্রোটেকশন দেয় তোমার। আমি সত্যি কথা বিশ্বাস করবে না, আমি যেখানেই যাই কেউ না কেউ দাঁড়িয়ে যায়, আমাকে দিক নির্ণয় করায়। আমি চোখের সামনে আমার একটা অরুণাচল প্রদেশে আমি ক্লায়েন্টকে নিয়ে, ক্লায়েন্ট বলে চলুন কামাখ্যায় গেছিলাম, বললো আপনি অরুণাচল প্রদেশে একটু ঘুরে আসি। অরুণাচল প্রদেশে একটা গার্ড লাইনে একটা গার্ড দেওয়া আছে, হুম, সে গার্ডটা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো গার্ডটাকে উল্টে দিয়েছে, অ্যারো চিহ্নটাকে এদিক করে দিয়েছে, ওদিকে খাদ। গাড়িটা যাচ্ছে, আমি যখনই গাড়িতে বসি আমি সামনে বসি, হুম, কারণ সামনে বসলে আমি দেখতে পাবো কে আছে না আছে। আচ্ছা, চৌরাস্তার মাঝখানে থাকে, হুম, রাত্রিবেলা ড্রাইভ করবে তখন থাকে, ওদের রাস্তায় দেখতে পাবে। আচ্ছা, ওরা কিন্তু এইভাবে অনেক অ্যাক্সিডেন্ট করায়। হুম, তারপরে আমি দেখি একটা বাইক নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি তারপরে ড্রাইভারটাকে বলছি যে বাইক নিয়ে সামনে দাঁড়িয়েছি, থামাও, হুম, আর ও শুনছে না। যেহেতু আমি জানি, আমি থার্ড গিয়ারটাকে একদম পেছনে ব্যাক করে নিলাম যাতে থেমে যায় গাড়িটা অটোমেটিক, ও শুনবে না যখন, মানে ব্যাক করাতেই দেখা গেল মানুষটা, মানে আমি এরকম খাদ এখানে পাশে গাড়িটা টায়ার পাংচার হয়ে গেল। তখন মিলিটারি অফিসারদের ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম, যে বললো আপনারা এইদিকে এলেন কেন, রাস্তার অ্যারো চিহ্ন, আমি বলি অ্যারো চিহ্ন তো এদিকে দেখাচ্ছে। হুম,
বললো এরকম রোজ ঘটনা ঘটে, এরকম এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, আর ওই বাইকের ছেলেটাই অ্যাক্সিডেন্ট করায়, ওটা আত্মা। ও এছাড়াও আমি তারাপীঠে এক কালী পুজোয়, সেদিনকে আমি বাড়িতে কালী পুজো করিনি, বাড়িতে অসুখ ছিল বলে। তো আমি তারাপীঠ মহাশ্মশানে কালী, তখন তো অন্ধকার গুটগুটে, তখনকার দিনে কথা বলছি, হট করে দেখি আমি শ্মশানের সামনে একটা বিরাট বড় বট গাছ, আচ্ছা ওখানে বসেছিলাম। আমার একজন ক্লায়েন্ট গেছিলেন আমার কাজ করে, উনি বললেন দিদি আমি তাহলে চলে যাই, আমার কেমন গা কা ছমছম করছে। আমি জান আপনি চলে যান, আমি একটু বসি, আমার একটু এখানে বসে নিরিবিলি থাকতে ভালো লাগে। ও মা, হট করে দেখি গাছ থেকে, উল্টো দেখি গাছ থেকে একজন নেমে গেল। হ্যাঁ হ্যাঁ, গায়ে শরীরের মাংস নেই, কিছু নেই, স্কেলিটন। নেমে গিয়ে বলছে গান শুনবি? মানে এটা সিরিয়াসলি? সিরিয়াসলি গান শুনবি? গান শোনার কথাটা এমন ভাবে বলেছে, আমার কোনো ভয় নেই, কারণ আমি ছোটবেলা থেকে কবরস্থানে ভূত দেখে এসেছি। হ্যাঁ বললাম হ্যাঁ তুমি গাও। কি গাই মাই করে কি সব বললো, কীর্তনালা ছিল একতারা বাজিয়ে। ও দেখছি কি মানুষটা এতখানি উঁচুতে, আমি দেখতে পাচ্ছি একটা ওর মধ্যে বসে আছে, আদৌ কিন্তু ওটা বসা নয়, ও শূন্যে ছিল। আচ্ছা মানে ভূত কিন্তু মানুষের ক্ষতি করে না, মানুষ মানুষের ক্ষতি করে। মানুষ হচ্ছে আসল ভূত। আমি বলি হিংসা, লোভ, মোহ, মায়া, এগুলো ত্যাগ করতে পারে না মানুষরা। মানুষরা চায় কারুর যদি একটা গাড়ি হয়, চোখ দিয়ে দেখবে ওরে বাবা গাড়ি কিনেছে, গাড়িটা কবে অ্যাক্সিডেন্ট হবে, খারাপ চিন্তা করবে। তোর ভালো হয়েছে, আমি তো বলি মায়ের কাছে সবসময় বলি সকলের ভালো করো মা, সকলের ভালো করলে মাঝখানে কিন্তু তোমারও ভালো হয়ে যাবে, ঠিক। সকলের মধ্যে তুমিও তো পড়ো। ঠিক কথা। দুনিয়াটাকে জানি না কবে বদলাবে। মানুষকে একটা কথা বলবো, প্রচুর শত্রু আছে মানুষের জীবনে, প্রচুর এক্সটার্নাল অ্যাফেয়ার আছে, তারা বুঝে শুনে কাজ করুক, তো বিবেচনা করে কাজ করুক। নিশ্চয়ই যারা আসতে চায় আমার কাছে আমি হেল্প করব, কিন্তু আমি কারুর মারণ ক্রিয়া, উচ্চাটন ক্রিয়া এইসব করব না। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনাদের যাদের দরকার, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকছে। আজকের মতন শেষ করছি এখানেই। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।